সবসময় অনুষ্ঠান শুরু করার আগে চিন্তা করি যে আসলে কি বলে অনুষ্ঠানটা শুরু করব, তবে বলার জন্য না, মন থেকে বিশ্বাস করি সবাই ভালো আছো। আর সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছে উপস্থাপনা, একজন অতিথিও আছেন। তার আগে আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন দল সম্পর্কে, ক্রিকেট দল সম্পর্কে তোমাদেরকে তথ্য দিচ্ছি। যাদের পছন্দের দল শ্রীলঙ্কা, তাদের জন্য আজকে শ্রীলঙ্কা দল সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। শুরুতেই 1926-27 ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলা শুরু করে শ্রীলঙ্কা দলটি। 1981 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া শ্রীলঙ্কা বিশ্বকাপ জয় করে 1996 সালে, এবং শ্রীলঙ্কা দল গত 15 বছর ধরে বিশ্ব ক্রিকেটে আপন শক্তির পরিচয় দিয়ে যাচ্ছে। 2002 সালের আইসিসি চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে যৌথভাবে জয়ীও হয় তারা, এবং 2007 আর 2011 সালের বিশ্বকাপেও রানার্স আপ হয় এই দলটি। এছাড়া 2014 সালে টি-20 বিশ্বকাপ শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। জানা হলো, এবার জানাবো যে মানুষটি আছেন আজ আমাদের সাথে, যে কথা বলবে, তার নাম হচ্ছে নাজিফা তুষি, মডেল ও অভিনেত্রী এবং চিত্রনায়িকাও বলতে পারি। কথা বলছি এবং তোমাদের সাথে কথা বলবো। ফোন করলেই কিন্তু কথাও হবে, কুইজও খেলতে পারবে। তুষি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। এবং তোমার এই অনুষ্ঠানে এসে এখন কেমন লাগছে সেটা বল। আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা, বাইরে একটা বেশ গরম এই সময়, চৈত্রের সময়, গরমের সময় মেয়েদের অনেক ফেভারিট একটা খাবার, তোমার ফেভারিট খাবার কি? পিৎজা। আর কিছু? ঠান্ডা ফিল দেয় এমন? ঠান্ডা আইসক্রিম তো সবারই পছন্দ, কিন্তু পার্সোনালি আমার আইসক্রিম আমি এত খাই না। কিন্তু আইসক্রিমের সাথে তোমার নামটা কিন্তু জড়িয়ে আছে। হ্যাঁ। কেন বলো তো? কারণ আমার প্রথম সিনেমা রিলিজ হচ্ছে 29 এপ্রিল, আইসক্রিম। আচ্ছা, সেটাই আসলে রহস্য। অনেক একটু ভনিতা করলাম ব্যাপারটা আসার জন্য। আইসক্রিম সিনেমায় তোমাকে আমরা চিত্রনায়িকা হিসেবে দেখতে পাবো। এর আগেও বেশ কিছু কথা আমরা আরও শুনবো, কিন্তু আমি সরাসরি সিনেমা নিয়ে একটু কথা শুনতে চাই। একেবারে এরকম একটি সিনেমা, এবং আমাদের সবার প্রিয় নন্দিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা রেদওয়ান রুনি, তার সিনেমায় তুমি মূল নায়িকার সুযোগটি পেলে। একটু সেই সুযোগ পাওয়ার সময়ের কথাটা শুনতে চাই। আমি তো আসলে একটা বিউটি কম্পিটিশন থেকে এসেছিলাম, তো ওইখান থেকে আসলে টপ 8-এ যখন ছিলাম তখন অ্যাক্টিংয়ের একটা রাউন্ড ছিল। তো ওইটা হচ্ছে হুমায়ুন আহমেদের 2টা নাটক নতুনভাবে আবার করা হয়েছিল। তো ওইখানে ছিল আজ রবিবার আর অয়মর, এই 2টা নাটক। তো ওইখানে 5টা ক্যারেক্টার ছিল, তার মধ্যে আমি একটা ক্যারেক্টার করেছিলাম। ক্যারেক্টারটার নাম ছিল মদিনা, যেটা তখন করেছিলেন তারানা হালিম। তো ওইটা যখন উনি করছিলেন তখন আমার আসলে ছোটবেলা থেকে অ্যাক্টিংয়ের প্রতি খুব ফ্যাসিনেশন। তো আমি আসলে এই রাউন্ডের জন্য ওয়েট করছিলাম যেটা কবে হবে। তো যখন আমি আসলে অভিনয় করলাম তখন তখন আর কি রনি ভাই আসলে তখন দেখে খুব সেট থেকে খুব বলছিল যে তুমি তো অ্যাক্টিং খুব ভালো করো, আমার খুব পছন্দ হচ্ছে, তোমার সাথে আমি কাজ করব বা এরকম কিছু একটা বলেছিল। তা আমি আসলে তখন এত সিরিয়াসলি নেইনি, আমি আচ্ছা হয়তো ভালো দেখে এমনি বলছিল। তারপরে আর কি উনি আমাকে তখনই সিনেমার অফার দেয়, আর তখন আমি আসলে জিনিসটা প্রপারলি বিলিভ করিনি যে আসলে সিনেমা করব। হতে পারে পছন্দ হয়েছে, ইন্সপায়ার করার জন্য বলেছে। তারপর যখন আমি ওই যে আমার বিউটি কম্পিটিশন থেকে বের হলাম, তারপর দেখি যে উনি আমাকে নক করছেন, অডিশন দেওয়ার জন্য বললো। তারপর অডিশন দিলাম, তারপর সিলেক্ট হলাম। তখন একটু বিলিভ হতে শুরু করলো যে তখন আসলে একটু বিলিভ করতে, হ্যাঁ, সামথিং ইজ হ্যাপেন। ইয়া, ওকে। এর আগে কি ভেবেছিলে যে শুরুতেই এরকম একটি বড় পরিসরে সুযোগ পেয়ে যাবে? স্বপ্নেও দেখার একটা ব্যাপার থাকে না, এরকম ইচ্ছে বা ভাবনার জায়গা ছিল? সত্যি কথা বলতে আমি চাচ্ছিলাম যে আমি সিনেমাই করি, কারণ আমি সিনেমার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আসলে। তো কিন্তু আসলে যেটা হবে এটা না আমি বিলিভ করিনি যে আসলে সিনেমা দিয়ে স্টার্টিংটা হবে, তাও আবার এত পপুলার একজন ডিরেক্টরের সাথে। ডেফিনেটলি। এবং মেঘনা চাইতে অনেকটা বৃষ্টির মতো হয়ে গেছে ব্যাপারটা। তুমি ছোটবেলার কথা বলছিলে, একটু ছোটবেলার কথা শুনি। কখন থেকে ইচ্ছেটা হলো যে আসলে? সত্যি কথা বলতে আমার বাবা মা আসলে আমরা 4 বোন, আমাদের 4 বোনকে ছোটবেলা থেকে কিছু না কিছু শিখিয়েছে। যেমন আমি ছোটবেলায় নাচ শিখতাম। কালচারাল ফ্যামিলি ছিল? হ্যাঁ, অলমোস্ট। সো নাচ শিখতাম। আর আমার বোন, ছোট বোন যেটা, ওকে ছোট থাকতে ওকে থিয়েটার শিখানো, ও থিয়েটার শিখতো। তা আমি ওকে দিয়ে আসতে যেতাম কোচিংয়ে। তো দিয়ে এসে যাওয়ার পর আমি না আসতাম না বাসায়, আমি ওখানে বসে থাকতাম। তো আমি বসে বসে দেখতাম যে ও কিভাবে অভিনয় করে বা বাকিরা কিভাবে করে। তখন থেকে না আমার অভিনয়ের প্রতি একটা কেন জানি খুব ভালোবাসা কাজ করতো। তারপর থেকে সিনেমা দেখতাম অনেক। তখন মনে হতো যে আমি যদি এই অভিনয়টা করতাম বা আমি যদি এখানে যেতাম।
সেইটাই মানে আসলে অভিনয়ের প্রতি আমার একটা সেক্ষেত্রে অন্যরকম ফ্যামিলির একটা বড় ভালোবাসা। ইন্সপিরেশন তোমার জন্য হ্যাঁ আছে। অবশ্যই। কিন্তু নাচ যখন শুরু করলে তখন নিঃসন্দেহে বুঝতেই পারছি তোমার কথা শুনে তোমার পরিবারের একটা বড় সাপোর্ট হ্যাঁ ছিল। সাপোর্ট ছিল। পরে কখন বুঝলে যে না, আসলে আমি অভিনয়টা করবো, বাবা পরে তোমার ইচ্ছেটা প্রকাশ করেছিলে কিনা, বা সেই থেকে অভিনয় শেখার জন্য যেমন তোমার বোনের কথা বলছিলে থিয়েটারে যাচ্ছিল ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি পরে এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছিলে কিনা? আসলে আমি না কখনো ভাবিনি যে এখানে কাজ করা আমার হবে বা কিছু। আমি আসলে অভিনয়টা ভালোবাসতাম যখন বুঝ হয়েছে আমার, আর আমার বুঝ হওয়ার আগে থেকে আমাকে বাবা মা নাচ শেখাতো, তো নাচের প্রতি না এতটা অ্যাট্রাকশন কাজ করেনি। মানে নাচ করতাম আমি 6-7 বছর মতো নাচ করেছি, তাও ছোটবেলায়। যখন বড় হয়েছে তারপর থেকে আর নাচ করা হয়নি। তারপরে যেটা হয়েছে যে অভিনয় তো দেখতাম ভালো লাগতো, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি যখন এইচএসসি কমপ্লিট করবো দেন আমি, আমার বাবার ইচ্ছা আমাকে আমেরিকা পড়াশোনার জন্য পাঠাবে, তো তখন আমি যখন যাব তখন হচ্ছে আমি অ্যাক্টিংয়ের উপর পড়াশোনা করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা। এটা আসলে আমার ইচ্ছা ছিল। কিন্তু একটা স্বীকৃত সত্য তুমিও নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে নাচ যারা করে তাদের জন্য অভিনয় করাটা অনেক সহজ হয়ে যায়, কারণ শরীর অনেক ইউজুয়াল হয়ে যায়। এটা একটা বেশ স্বীকৃত কথা রয়েছে। আমি তোমাকে এখন একটা কথা বলবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি একটা ফোন নিব। হ্যাঁ শিওর। কে বলছো? হ্যালো। হ্যালো নাম শুনি। ভাইয়া সেতু। সেতু, কোন ক্লাসে পড়ো? ভাইয়া এসএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে ফেলেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফোনটা নেই। বলো যে এখন কোন বিভাগ থেকে পরীক্ষা দেবে, মানে কুইজটা কোন বিভাগ থেকে খেলবে? ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্য। পাশে কে? ও মনে হয় অ্যান্সার বলতে পারবে না, তুমিই বলো। শোনো, প্রশ্ন হচ্ছে সুয়েজ খাল ও পানামা খাল একই প্রকৌশলী খনন করেন, তার নাম কি? আমিও জানতাম না, অপেক্ষা আছি। আচ্ছা, ক অপশন বলছি, এডওয়ার্ড গিবন, খ এডওয়ার্ড হাই, গ ফার্দিনান্দ ডি লেসেপ। বলো। ভাইয়া অপশন ক। না, অপশন ক খ গ না, তুমি উত্তর বলো, নাম বলো। ভাইয়া আমাদের এখানে কারেন্টটা চলে গেছে, তো আমি কারেন্ট না, ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, আমি ক নিলাম, কিন্তু হয়নি। সঠিক উত্তর ছিল গ। নামটা শোনো, ফার্দিনান্দ ডি লেসেপ। জানা হলো। আর একটা ফোন নেই। হ্যাঁ, হ্যাঁ শিওর। কে বলছো? ভাই আমি কোন ক্লাসে পড়ো? ভাই ক্লাস 6। ইলেকট্রিসিটি আছে? জি ভাইয়া। আচ্ছা, এবার বলো তাহলে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ঐতিহ্য। সামনেই আছে। তোমাকে প্রশ্ন করবার পর এই বিভাগটি কিন্তু শেষ হয়ে যাবে। সামনে যারা ফোন করবে তাদের জন্য বলছি আর কি। প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহ দমনে ইংরেজ সরকারের কত টাকা ঋণ হয়? অপশন শোনো, ক 40 কোটি, খ 30 কোটি, গ 20 কোটি। ভাই অপশন গ 20 কোটি। 20 কোটি? এটাকে যদি তুমি ডাবল করে বলতে তাহলে তো সঠিক হতো, হয়নি। সঠিক উত্তর ছিল ক 40 কোটি। তুমি জানতে? আচ্ছা, এই জন্যই আমাদের অনুষ্ঠান হচ্ছে জানার আছে বলার আছে। তোমার নিশ্চয়ই অনেক কিছু বলার আছে, আমারও জানার আছে তোমার কাছ থেকে। সেটা হচ্ছে এই যে তুমি শুরু করলে এবং পরে যে কম্পিটিশনের কথা আমরা বলছি, একটি স্বীকৃত কম্পিটিশন, একটা বিউটি কন্টেস্ট, সেখানে যুক্ত কিভাবে হলো? আমার তখন এইচএসসি পরীক্ষা মানে সামনে, তো আমি হঠাৎ সাডেন একটা দেখলাম পেপারে যে লাক্স চ্যানেল সুপারস্টার হচ্ছে, তো আমি না শিওর ছিলাম না যে আমি আসলে যাবো কিনা, বাট ওই যে আমার একটা কিউরিয়াসিটি, আর আমি ছোটবেলায় মিস ওয়ার্ল্ড দেখতাম, তো আমার খুব ইচ্ছা যে কোনো একদিন এরকম একটা সবার সামনে গালা হবে আর কেউ আমাকে ক্রাউন পরিয়ে দেবে, এটা আমার খুব ইচ্ছা। তো সামহাও যাই হোক, তো হঠাৎ আমার খালামুনি বলছে আচ্ছা তুমি কি ছবি পাঠাবা, তা আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে পাঠাই। ইউ আর লাকি ইন এ সেন্স, আমি দেখছি যে সবাই তোমাকে ইন্সপায়ার করছে। হ্যাঁ, আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, এটা আসলে আমার মানতেই হবে। মানে আমার রাত হয়, শুটিং করে বাসায় যায়, তারা আমাকে কিছু কখনো বলে না, সো এই দিকটা থেকে তারা বুঝে আমার কাজটা, সো এই জন্য আমি লাকি আসলে। সো ওকে, দেন কি হলো? তারপর তো ছবি পাঠালাম, তারপরে সিলেক্ট হলাম। একটা জিনিস কি, এটা আমার মধ্যে কেন জানি ছিল, আমার কোনো কিছু যদি নিজের থেকে আত্মতৃপ্তি না আসে আমি ওই কাজটা করতে পারি না, আর আমি যেই কাজটাই করি ওই কাজটার প্রতি আমার পুরো বিশ্বাস থাকে। তো যখন গেলাম, অডিশন দিলাম, আর গালা পর্যন্ত টিল, ততদিন পর্যন্ত আমার কখনো মনে হয়নি যে আমি বের হয়ে যাব বা আমি এলিমেন্ট হয়ে যাব, এটা না আমার মধ্যে কেন জানি মনে হয়। দ্যাটস গ্রেট। তাও কিন্তু ক্রাউনটা পড়তে পারলাম না, সেকেন্ডই হলাম, এটাও আফসোস। না, ওই প্রকৃতি কিছু ধরনের দুঃখবোধ রাখে, ওই শূন্যতা কাজ দিয়ে ভরাট করার জন্য। হ্যাঁ, সামনে একটা ধরেন ওই যে থাকে না যে আরো ভালো কিছু করার একটা আগ্রহ থাকে। মানে তুমি প্রথম হয়ে গেলে তো প্রথমই হয়ে গেলে, তখন আর তোমার মানে দ্বিতীয় হলে সুবিধা কি, প্রথম হবার ইচ্ছেটা থাকে। আর ফোন করো, কথা হবে। তুষি, আমরা বলছিলাম যে সেই কন্টেস্টের কথা, সেখানে একটা বড় সময় তোমার কেটেছে। হ্যাঁ, আমার লাইফের কি
কিছু অসাধারণ অনুভূতি যেগুলো আমি কখনোই ভুলতে পারবো না আমরা আসলে। শুনি কয়েকটা ঘটনা। হ্যাঁ, আসলে ফ্যামিলিকে ছেড়ে 4 মাস কখনো কোনো একটা অন্যরকম এনভায়রনমেন্টে থাকা হয়নি। আর সব মেয়ে মানে একসাথে ঘুম থেকে ঘুমানোর আগ পর্যন্ত একটা নিয়মের মধ্যে একটা নিয়মের মধ্যে, মানে আমরা কিন্তু মানুষ কিন্তু জানে না আসলে লাগছে, কিন্তু আমরা অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট, বাট প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মজাও আছে। হ্যাঁ, একসাথে খাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি, কষ্ট করছি, সোজা হয়ে বসে থাকতে হচ্ছে 24/7। সো একটা পরিবার হয়ে একটা পরিবার, এটা না এখনো কাউকে ভুলতে পারবো না। মজার একটা অনুভূতি হচ্ছে ওখানে অনেক নিয়ম করে খেতে হয়, যেমন অনেক মানে অল্প অল্প করে বারবার খেতে হয়, আর একই খাবার বারবার মানে খেতে খেতে খুব বোর হয়ে যেতাম আমরা। তা আমরা হচ্ছে কি কোনো নতুন খাবার মানে হচ্ছে আমাদের কাছে আমরা সারাদিন চিন্তায় থাকতাম যে আমরা আরেক পিস বিস্কিট বেশি কখন খাবো। হ্যাঁ, তো এটা আর কি লুকিয়ে লুকিয়ে খেতাম, সেটা অবশ্য জানতো না। একবার হয়েছে যে বাইরের থেকে অনেক আমার অন্য একটা ফ্রেন্ড ক্যাম্পেরই খাবার এনেছিল, এন্ড আমরা সবাই রুমের মধ্যে খেয়েছি, এন্ড এটা আবার রিভিল হয়ে গেছে। হ্যাঁ, তারপর তো খুব পানিশমেন্ট। তো এগুলো ছোট ছোট জিনিস এখন অনেক মজা লাগে। কোন ঘটনা তোমাকে খুব ইমোশনাল করে ফেলে এমন কিছু আছে? ইমোশন আসলে হ্যাঁ, একবার আমরা অনেকদিন তো ফ্যামিলিকে ছেড়ে থাকতে হয়েছে, তো একবার হচ্ছে কি আমাদেরকে না বলে, তো আমরা র্যাম্প ক্লাস শেষে আমরা হচ্ছে একটু পরে ডিনারে যাব, তো আমাদেরকে অনেকক্ষণ আটকে রাখা হয়েছে যে মানে এখনো যাচ্ছে না ডিনার। তো ওয়েট করছি কখন যাব, হঠাৎ বলে হ্যাঁ তোমরা যাও। আমরা যখন নিচে নেমে মানে যেখানে ডাইনিং আমাদের ওখানে গেলাম, দেখি যে সবার প্যারেন্টসরা সবাই কাঁদতেছে লিটারালি, মানে এতদিন পর প্যারেন্টসকে দেখে, মানে ওইটা খুব ইমোশনাল। আর হচ্ছে গালা যেদিন ছেড়ে চলে আসি সবাইকে, ওইটা খুব ইমোশনাল আসলে। রাইট, না এটাই হয়। আমিও কথা জেনে পড়েছিলাম যে একজন শিল্পী বা একজন অভিনয় শিল্পী, তার সাথে সৈনিকের অনেক মিল আছে, কারণ কঠিন নিয়মানুবর্তিতার ভিতরে থেকে থাকতে হয়। তোমার সাথে এখন কথা বলবো না, কারণ আমার সাথে একটা ফোন আছে, সেখানে কথা বলবো, ঠিক আছে? কে বলছো? আমি নওশিন বলছি। নওশিন কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10। বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? জানা জানা অজানা। আমার বোনের নামও কিন্তু নওশিন। তাই? তোমার বোন ফোন করেছে নাকি? না না না। ও বোন। হ্যাঁ। আচ্ছা নওশিন, প্রথম প্রশ্ন, বিখ্যাত দার্শনিক, গণিতবিদ, জ্যোতির্বিদ ইবনে খালুদান কোন দেশে জন্মগ্রহণ করেন? অপশন শুনে নাও এবং দেখেও নাও। ক তিউনিসিয়া, খ মিশর, গ আলজেরিয়া। বলো। অপশন ক তিউনিসিয়া। তিউনিসিয়া জানো তুমি? মিশর। ও তো সঠিক, ও ঠিক বলেছে, তোমার ছোট বোন ঠিক বলেছে। অভিনন্দন নওশিন, 500 টাকার বই তোমার কাছে আমরা পৌঁছে দেব। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোন যুদ্ধের প্রেক্ষিতে গঠিত হয়? অপশনগুলো বলছি আমি। ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খ ইরাক ইরান যুদ্ধ, গ আরব ইসরায়েল যুদ্ধ। বলো। আরব ইসরায়েল যুদ্ধ। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি রাইট। অভিনন্দন, 1000 টাকার বই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং এবার বলো যে পরের প্রশ্ন করব কিনা। হ্যাঁ যাব। নিয়ম জানো নওশিন? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, এই সাহসটার জন্যই আসলে থ্যাঙ্কস। প্রশ্ন হচ্ছে 1913 সালে প্রতিষ্ঠিত ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয় মানে কোন সালে? আমি সালগুলো বলে দিচ্ছি। ক 1974 সালে, খ 1978 সালে, গ 1983 সালে। বলো। দ্রুত বলো নওশিন। 1983 সালে। বলো কিছু তো সঠিক। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। 2000 টাকার বই দিতে পেরে আমারও ভালো লাগছে নওশিন। বাহ। ফোনের অপেক্ষায় আমরা থাকলাম। আচ্ছা আমি একটু এবার তোমার কাছে আসি, এবার তোমার সাথে কথা বলবো। সেটা হচ্ছে যখন সেই প্রতিযোগিতা শেষ হলো, সেখানে তুমি দ্বিতীয় হলে, এরপর কি ফিল করছিলে? এর মধ্যে তুমি সিনেমার অফার পেয়ে গেছো, কিন্তু সেই সময় একটা প্ল্যান থাকে না যে আমার এখন একটা মানুষ চিনে গেছে, মানুষের অবদানও আছে এই পর্যন্ত আসতে, তখন একটা দায়িত্ববোধ বেড়ে যায়। সেই সময়টার কথা একটু জানতে চাই। আসলে লাক্স থেকে বের হওয়ার পর যেটা হয় কি, যে কিছু নতুন মেয়ে আসে ইন্ডাস্ট্রিতে, তারপর সবাই না মানে ওদেরকে নিয়ে কাজ করতে চায়, আর ওইটা না গোল্ডেন পিরিয়ড আসলে। কিন্তু যেটা হয়েছে যে হ্যাঁ আমার অনেক অফার এসেছে, সত্যি কথা বলতে খুব ভালো ভালো অফার আসছে, কিন্তু থাকে না যে আমি আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন কাজটা ভালো করবো আর আমি কিভাবে এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো, কারণ আমি এখানে কিন্তু টেম্পোরারি কাজ করতে আসিনি। সো যেটা হয়েছে যে আমি প্রত্যেকটা কাজকে সুন্দর করে, আমার খুব কষ্ট হতো, বাট আমি সুন্দর করে বুঝিয়ে বলতাম যে আমি এখন করতে পারছি না, জাস্ট বিকজ আমার ফিল্মের জন্য। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার
শুরুটা সিনেমা দিয়ে হোক। আচ্ছা। তো ওইটার শুটিং রিলিজ সবকিছুর জন্য অলমোস্ট 1 বছর অপেক্ষা করতে হয়েছে আমাকে। তুমি কি মানে সব ধরনের সিনেমাতে কাজ করতে আগ্রহী, কমার্শিয়াল? আমরা যেটা যদিও বলি আমি আসলে ভালো সিনেমা করতে চাই, ভালো ভালো গল্প নির্মাতার হলেই সাথে, হ্যাঁ সেখানে। ভালো স্ক্রিপ্ট, ভালো নির্মাতা হলে আমি অবশ্যই কাজ করতে চাই। সেটা আমি বলবো না যে আমি একদম কমার্শিয়াল ফিল্ম করব না, অবশ্যই করব, কিন্তু সেটা যদি ভালো মানের মানে হয়, আমার যদি পছন্দ হয়। একটা কথা বলো তো তুষি, তুমি যে বলছিলে যে তুমি যখন টপ 8-এ ছিলে তখনই তুমি অফারটা পাও। হ্যাঁ। ন্যাচারালি হয় কি রনি ভাই বা এরকম কারো কাছ থেকে অফার পাওয়ার পর হ্যাঁ ভাবনায় আসে না যে আসলে স্ক্রিপ্টটা কি, গল্পটা কি? যদিও তুমি এখন বলছো যে আমি আসলে গল্প দেখে বা সবকিছু দেখে কাজ করতে চাই, সেক্ষেত্রে কি বাছাই প্রক্রিয়া তখন এমনই ছিল নাকি অফার পাওয়ার মুগ্ধতায় বাছাইয়ের দরকার নেই কাজ করে? সত্যি কথা বলতে রনি ভাই আমাকে সিনেমার অফারটা দিয়েছেন, আর তখন বলেছিল যে আসলে একটা মানে বলেছিল যে একটা 3টা লিড ক্যারেক্টার আর একটা মেয়ে হচ্ছে, তার মধ্যে তুমি আর কি বলেছিল আমাকে। তো তখন এই কারণে আসলে বিশ্বাস হয়নি যে আসলে এত পারফেক্টলি কিভাবে মিলে যায়, মানে যেরকমটা যাচ্ছিলাম যে আমার এক ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, সবকিছু মানে এরকমভাবে মিলে গিয়েছিল আসলে সবকিছু। কিন্তু সত্যি কথা বলতে যদি সিনেমা করতাম আর সেটা যদি মূল চরিত্র হতো তাহলে রনি ভাইয়ের সাথে অবশ্যই কাজ করতাম। আর যদি আমি আসলে জানি না, আমার মনে হয় ঠিক আছে, বুঝতে পারছি আমরা। এবার একটু সিনেমার সেই আইসক্রিম সিনেমা নিয়ে কথা বলতে চাই। খানিকটা চ্যালেঞ্জ ফিল করছিলে কিনা যে এরকম একটি সিনেমা, এরকম একজন একটা নির্মাতা বা বড় পরিসরে যখন কাজ করব তখন হয় না যে একটা চ্যালেঞ্জ অটোমেটিক্যালি চলে আসে, সেই চ্যালেঞ্জটা ফিল করছিলে কিনা? এইটা আসলে আমাদের 3 জনের জন্যই এই সিনেমাটা আসলে অন্যরকম, আমাদের পুরো ইউনিটের জন্য। কারণ হচ্ছে কি আমরা 3 জন নতুন, হ্যাঁ। তো আমাদের সিনেমার আগে আমরা 3 মাস গ্রুমিং করেছি। গ্রুমিং মানে এটা না যে আমরা কিছু শিখেছি বা অভিনয় প্র্যাকটিস করছি, এসব না। আমাদেরকে কল টাইম দেওয়া হতো, আমরা হচ্ছে রনি ভাইয়ের অফিসে চলে যেতাম। তো আমাদের যে ওই টাইমে আমাদের আসতে হবে, না হলে হচ্ছে আমাদের গেট বন্ধ করে দেওয়া হতো। তো আমরা ওই টাইমে যেতাম আর সারাদিন যে বসে থাকতাম। রনি ভাই একদম সন্ধ্যার সময় আমাদের সাথে দেখা করতো। এই যে অপেক্ষাটা, অনেক কিছু আসলে মানে অর্গানিক ওয়েতে শিখিয়েছে আমি, যেমন এটা পরে কাজে লেগেছে। যেমন শুটিং এর সবকিছু কিন্তু প্রপার টাইমে হয় না, সো তখন একটা মানুষের মুড নষ্ট হয়ে যেতে পারে, ক্যারেক্টার থেকে বের হয়ে যেতে পারে। সো এগুলো না রনি ভাই আমাদেরকে আস্তে আস্তে আগে শিখিয়েছে, যেগুলো আমরা পরে বুঝতে পেরেছি যে কেন আসলে ওয়েট করাতো। হ্যাঁ, তারপর কোনো একটা পুরানো সিনেমা দেখে বলতো যে আচ্ছা এই ক্যারেক্টারটা তুমি প্লে করো তো পারো কিনা, বা বলতো যে তুমি কালকে একটা ফকিরের ক্যারেক্টার প্লে করবা, তুমি আজকে সারাদিন তুমি তোমার কাজ হচ্ছে ফকির দেখা। আমি রাতে 10টা পর্যন্ত গুলশানে মোড়ে মোড়ে ফকির খুঁজেছি, সিরিয়াসলি। সে এইগুলো আর কি, এরকম করে আমাদেরকে গ্রুমিং করানো হয়েছে, মানে এইসব যে ইন্টারনাল জিনিস। হ্যাঁ, এটা দরকার আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এত কথা বলছি, আমাদের একটা বিরতি নেওয়ার দরকার আছে। আমি আসলে অনেক কথা বলছি, তোমার কথাই তো শুনবো। ইভান সাইড টেলিফোনে কে আছো, তার নামটা একটু শুনি। হ্যালো হ্যালো, নাম শুনি। জি ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছে, আপনার নামটা একটু শুনি। নাম শান্তা। শান্তা কোন ক্লাসে জানি পড়ো? ক্লাস 10। ক্লাস 10। এবার ছবির গ্যালারি জানো তো না? কি ভাইয়া? আচ্ছা চলো ছবি দেখি। ইনি এবারের টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তার নাম শান্তা তোমাকে বলতে হবে। অপশন বলার দায়িত্ব আমার, দায়িত্ব পালন করছি। ক মোহাম্মদ নবী, খ আনসার স্তানিক জাই, খ করিম সাদিক। বলো বলো বলো। ভাইয়া অপশন গ। আমি ক খ গ বুঝি না, নামটা বলো না। ভাইয়া আরেকবার বলেন একটু। দেখছো না স্ক্রিনে? না ভাইয়া। আচ্ছা বলছি, এবারে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন, তার নাম বলতে হবে। নামগুলো আমি বলে দিচ্ছি। ক মোহাম্মদ নবী, খ আনসার স্তানিক জাই, গ করিম সাদিক। আচ্ছা তুমি না দেখলে ছবি কিভাবে দেখছো? ফোন কেটে গেছে। সঠিক উত্তরটা একটু বলি। সঠিক উত্তর হচ্ছে খ আনসার স্তানিক জাই। একটা ফোন নেই তুষি। হ্যাঁ, কে বলছো? হ্যালো, জি ভাইয়া। নাম বলো। আমার নাম ফারিয়া লাইল বুশরা। কোন ক্লাসে পড়ো তুমি? আমি হ্যালো, বুঝি নাই। আমি ফোনটা বোধহয় একটু সমস্যা করছে, শুনতে পাচ্ছেন? আবার একটু বলবা? আমি ক্লাস 3 তে পড়ি। ও ক্লাস 3 তে পড়ো। আচ্ছা কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? ভাই আমাকে একটু অপশনগুলো বলবেন? বলবো বলবো। বিভাগগুলো হচ্ছে বইয়ের মানুষেরা, জীবজগৎ, খেলার মাঠ, জানা অজানা। জীবজগৎ। জীবজগৎ। তোমার ইলেকট্রিসিটি আছে তো বাসায়? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া একটু দেখো, হ্যাঁ স্ক্রিনেও দেখো, আমার কথাও শোনো, তারপর অল্প সময় উত্তর দাও। নিচের কোনটি অণুজীবের অন্তর্ভুক্ত নয়? অপশন শুনে নাও। ক
ক শৈবাল, খ রিকেটসিয়া, গ ব্যাকটেরিয়া। বলো খ। উত্তরটা বলো, ক খ গ নাও, শব্দটা বলো। রিকেটসিয়া। রিকেটসিয়া, আমি উত্তর নিলাম, তুমি পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু দুঃখিত উত্তর সঠিক নয়। তবে জেনে রাখো সঠিক উত্তর হচ্ছে ক ছিল, শৈবাল। ঠিক আছে, তুই কেমন লাগছে ফোনে যখন কথা বলছিস সবার খুব সাথে? ভালো লাগছে, এত অনেক ছোট cute না? বাচ্চারা কত কিছু জানে। হ্যাঁ, আচ্ছা, তুমি বড় হয়ে গেছো অনেক। না ওদের থেকে তো বড়। এই কথা বলছি হচ্ছে এই কারণে যে তোমার একটু বাচ্চা সময় আবারও ফিরে যেতে চাই। আবার সেই সময় থেকে এখন পর্যন্ত তো ফ্যামিলির একটা সাপোর্ট তুমি পেয়ে গেছো, কিন্তু আমি যদি বলি যে একটু সমালোচনা যখন হয় না যে তোমার কাজটা একটু ভালো হলো না, এরকম কিছু সমালোচনাকে কিভাবে নাও? সমালোচনা খুব পজিটিভ ভাবে নেই, কারণ আমার মনে হয় কি ওই মানুষটাই তোমার ভালো চায় যে তোমাকে সমালোচনা করে। এটা আমরা সবাই বলি, আসলে এটা কি বলি বিলিভ করো? আসলে, হ্যাঁ, আর সত্যি কথা বলতে যখন বল তখন তো খারাপ লাগে, কিন্তু এটা না যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করি বা যখন চিন্তা করি আর এটা না নিজেও রিয়েলাইজ করা যায় যে আমার এটাতে আমি জানি উইক পয়েন্ট, এটা ও বলছে তার মানে আসলে আমার এটা কিন্তু এরকম। আচ্ছা, মানে গঠনমূলক সমালোচনা হলে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আর কয়েকটা একটু বিব্রতকর বিষয়ে কথা বলি। ইদানিং আরেকটা ব্যাপার বলা হয়, যারা অভিনয় করছে আমাদের সময়ের, তোমরা যারা করছো, সবাই খুব ফেসবুক বেজ একটা কে কয়টা লাইক পেলো, কতখানি ইয়ে আসলো, এই বিষয়গুলো তুমি কিভাবে সামলাবো? তোমার ব্যাপারটা কি? আমার কাছে সত্যি কথা বলতে মানে অনেকে আছে না যে এত ফলোয়ার, এত, আমার কিন্তু খুব বেশি ফলোয়ার না, যেটা হচ্ছে কি মানে এটা না আমার কাছে মনে হচ্ছে মানে এটা ছাড়াও না অনেক কিছু করা আছে। হ্যাঁ, আমি যদি কোনো ভালো কাজ করি মানুষ এটাকে এমনি অ্যাপ্রিসিয়েট করবে। আমার যারা আমি দেখেছি যে আমি যাদেরকে খুব ফলো করি মানে অভিনয়ের ক্ষেত্রে, তাদের কিন্তু এত ফলোয়ারও না, কিন্তু তাদেরকে পুরো দেশ পুরো জাতি চিনে। ফেসবুকও নাই। হ্যাঁ, অনেকের ফেসবুকও নাই, সো ওইটা ইম্পর্টেন্ট আসলে। কাদেরকে ফলো করো, কারা আমার 3টা আইডল মহিলা, বাংলাদেশের জয়া আহসান, তার অন্যরকম ফ্যান আমি, তার অভিনয় আমার খুব ভালো লাগে। বলিউডে দীপিকা পাড়ুকোন আর হলিউডে অ্যাঞ্জেলিনা জোলি। বাহ, ছক্কা তিনটে। আচ্ছা, একটু আইসক্রিম নিয়ে থাকতে চাই, একটু শুটিং এর অভিজ্ঞতা বলো, প্রথম দিন থেকে শুরু করে কোথায় কোথায় শুটিং করলে, কো-আর্টিস্ট যারা ছিল? পুরানো দিন, হ্যাঁ, প্রথম দিন আসলে খুব একটা অদ্ভুত অনুভূতি। সেটা হচ্ছে কি যে আমরা হচ্ছে প্রথম লট শুটিং হবে হচ্ছে আমাদের একদম ফার্স্ট শুটিং হবে সেন্ট মার্টিন। আচ্ছা, সো ওইখানে শুটিং করতে যাব, পুরো ইউনিট যাচ্ছি, তো হয় না যে প্রথম সিনেমা করব একটু পার্লারে যাই, একটু নিজেকে একটু প্রিপেয়ারের ব্যাপার। সো ওইটা আসলে আমি না ফেশিয়াল টেশিয়াল করছি, তো সামহাও আমি জানি না এটা মানে সাইড এফেক্ট করেছে। তো এটা তখনও কিছু হয়নি, যেদিন শুটিং করবো ওই দিন সকালে ঘুম থেকে উঠে দেখি কি যখন মেকআপ নিতে যাবো ঠিক আমার মুখে পুরো র্যাশ হয়ে গেছে, এটা মানে র্যাশটা খুব এটা বাড়ছে। আর সেন্ট মার্টিনের ওয়েদার তখন খুব গরম, বালি, অ্যান্ড আরও আমার মেকআপ নিতে হয়েছে। তো রনি ভাই তো দেখে একদম মানে একদম স্টাক, মানে উনি তো আমাকে ফার্স্টে মানে খুব ঝাড়ি টাড়ি, তুমি এটা কেন করতে গেলে ফেশিয়াল টেশিয়াল হ্যান ত্যান, এখন মুখের মধ্যে এসব এটা সেটা। তা আমিও না খুব মানে খুব ভয় পেয়ে গেছি, আর প্লাস ইমোশনাল, আমি খুব ইমোশনাল, মানে একদম বাড়ি থেকে কান্নাই করতাম। এখন কান্নাকাটি করো না, এখন আমরা তোমার সাথে একটু আরো কথা শুনতে চাই। কো-আর্টিস্ট কারা ছিল বলো, কারা কারা কাজ করেছে? কো-আর্টিস্ট ছিল হচ্ছে হ্যাঁ রাজ আর উদয়, আর ছিল এটিএম শামসুজ্জামান, দিতি আপা, সায়েম, তারপর হচ্ছে উমর সানি ভাইয়া। দিদি ম্যাম ছিলেন, তাকে আমরা হারিয়ে ফেলেছি, একটু স্মৃতি শুনতে চাই তার সাথে। উনি না অনেক নাইস, মানে আমি তো মানে থাকে না যে টিভিতে দেখতাম অভিনয় করতো, তো প্রথম যখন আসলে আমি আগে থেকে ওনাকে দেখার জন্য মানে ওই যেদিন ওনার সাথে আমার শুটিং হবে আমি খুব মানে রেডি টেডি হয়ে বসেছিলাম যে ওনাকে দেখবো। তো ওনার মধ্যে না আমি তখনও ওই ফিলটা পেয়েছি যে একটা নায়িকা ব্যাপারটা ওনার মধ্যে তখনও ছিল। আর উনি খুব ওনার ব্যবহার খুব অমায়িক, মানে আমাকে খুব নিজেই বলছে অভিনয় এভাবে হবে, এভাবে করবা, এরকম এরকম করতে হয়, মানে তার মধ্যে তখনও ওই সব জিনিস আছে। তো কিভাবে যেন শুটিংটা শেষ হয়ে গেল, আর মানে আনফরচুনেটলি তাকে আমরা হারিয়েও ফেলেছি। তিনি যেখানেই থাকুক ভালো থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। তুমি কি কোনো ফোনের শব্দ শুনতে পাচ্ছ? আমি পাচ্ছি, আমি একটু ফোন নেই। কে বলছো? শুভ। শুভ কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7। শুভ বলো, কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ব্রিলিয়ান্ট। এই এত পছন্দের একটা বিভাগ, এটা কেউ নেয় না। শুভ তোমাকে থ্যাঙ্কস। দাঁড়াও, দেখা যাক তুমি পারো কিনা। প্রশ্ন শোনো শুভ, এটা পারা উচিত, না পারলে কিন্তু খুব কষ্ট পাবো আমি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন তামিম ইকবাল, আমরা সবাই জানি, ওমানের বিপক্ষে। তবে বলতে হবে কত বলে। আমি বলে দিচ্ছি, ক 60 বল, খ 62 বল, গ 63 বল। বলো। অপশন খ 62 বল। 62 বল। শুভ, এটা তুমি কি করলা? এটা হয় নাই তো উত্তর। সঠিক উত্তর হচ্ছে ক 60 বল। সেলিব্রেশনটা দেখার মতো ছিল। যাই হোক, আরেকটা ফোন নেই, কি বলো? হ্যাঁ, কে বলছো? হ্যালো
হ্যালো, ফোনটা কেটে গেছে। যেই ফোন করেছো আবার ফোন করো, কথা হয়ে যাবে। তুষি, তো সেই যে শুটিং কোথায় কোথায়, শুধু সেন্ট মার্টিনেই করেছিলে নাকি? সেন্ট মার্টিন, সাভার, ঢাকার বিভিন্ন লোকেশন, মানে ঢাকা দর্শক ঢাকার বিউটিটাকে দেখতে পাবে সিনেমা দেখলে। আচ্ছা, তোমার মোট যারা কাজ করেছিল কতদিন শুটিং করেছিলে? আমরা 35 ডেজ, আচ্ছা, একদম টানা শুটিং শেষ হয়ে গেছে। তারপর তো এখন যখন সামনে রিলিজের অপেক্ষায় আছে, এই সময় মনের ভিতরে কি চলছে, কি ভাবছো? এই ফিলিংটা না অনেক অদ্ভুত, কারণ হচ্ছে মানে সিনেমাটা আসলে আমাদের, মানে পার্সোনালি আমার কাছে একটা বাচ্চার মতো, মানে থাকে না যে 10 মাস বাচ্চাটা পেটের ভিতর ছিল, অ্যান্ড এটাকে মানে কোনো একদম ফুল টেক কেয়ার করেছি, মানে একটু আঁচও লাগতে দেয়নি। এখন না এটা না আসবে পৃথিবীতে, অ্যান্ড সবাই এটা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো একটা মায়ের কাছে তার বাচ্চার প্রতি কি আশীর্বাদ থাকে, তা আমার কাছে না ওই ফিলিংটাই যে মানে এটা না অন্যরকম একটা অনুভূতি, এটা বলা যায়। অনেক সুন্দর করে তুমি আসলে কথাটাকে বললে আমাদের সামনে। আমাকে একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে, কেন এই সিনেমা দেখবো? কি আছে চারপাশে? এত সিনেমা হচ্ছে, এত কিছু হচ্ছে, আমি ইউটিউবে গেলে সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, ওয়াই আইসক্রিম দেখবো আমি? আসলে কি, এটা আপনার, আমার, আপনার মায়ের, আপনার বাবার, আপনার বাসার দারোয়ান বা আপনার কাজের বুয়া, সবার আমাদের না একটা কমন স্টোরি। আচ্ছা, হ্যাঁ, এটা প্রত্যেকটা মানুষ না এই স্টোরিটার সাথে কানেক্ট করতে পারবে আপনি যখন সিনেমাটা দেখবেন। আর এই জেনারেশনে এটা না খুব দরকার আসলে, মানে আমাদের সম্পর্কগুলো আসলে, মুরব্বিদের মতো কথা বলছো। আচ্ছা, আমাদের সম্পর্কগুলো আসলে কেমন জানি হয়ে যাচ্ছে। তা আপনি যখন সিনেমাটা দেখবেন তখন আপনি মনে হবে এই 3টা ক্যারেক্টারের মধ্যে আপনার গল্পটা, এটার 3 জনের একজন আপনার গল্পটা, বা আপনার মা যখন দেখবে তখন মনে হবে যে এটা তো আমারও গল্প। তো 3টা ক্যারেক্টারে যে কোনো একটা মানুষ এটার সাথে রিলেট করতে পারবে। চমৎকার। সেই রিলেট করবার জন্য আসলে মানুষ হলে যাওয়া উচিত। আমি তোমার সাথে একটু অ্যাড করি যে আমাদের বাংলা সিনেমার এই সুসময়ে সেই পালে হাওয়া দেওয়ার জন্য আমাদের খানিকটা অনিচ্ছা থাকলেও যাওয়া উচিত। আইসক্রিম না, সবগুলো মানে আমাদের আসলে মানুষেরই উচিত যে সিনেমা হলে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করা, কারণ আপনি যখন না আসবেন তখন আমরা ভালো সিনেমা উপহার দিতে পারবো না। রাইট। তো সেক্ষেত্রে সামনে আর ভালো ভালো কি কি উপহার দিতে চাও, মানে সামনের পরিকল্পনাটা বলো। পরিকল্পনা আসলে আমি আসলে অভিনয় করতে চাই, সিনেমায় করতে চাই ভালো ভালো ডিরেক্টরের সাথে, পৃথিবীর সব ডিরেক্টরের সাথে আমার সিনেমা। তুমি অভিনয় করতে চাইলে তো অনেকে আজকে তোমাকে দেখতে দেখতে ভাবতে পারে যে ঠিক আছে ওখানে একটা নাটক করি, সামনে অনেকগুলো দিবস আছে, সময় সিরিয়াল করি, সেটা নাটক থাকে না যে আমার নিজেরও কিছু ইচ্ছা থাকে, ওই ইচ্ছা থেকে আসলে এইটা আর কি, যে আমি আসলে সিনেমায় আপাতত করতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে তোমার পছন্দের চরিত্রের কথা যদি বলি, কি ধরনের চরিত্রে তুমি কমফোর্ট ফিল করো? আমার আসলে হুমায়ুন আহমেদের চরিত্রগুলো অনেক ভালো লাগে, তারপর সত্যজিৎ রায়ের বা রবীন্দ্রনাথ ঠাকুরের, মানে কিছু থাকে না যে দেখা, মানে বইতে পড়া, ওসব অনেক, মানে এরকম ধরনের কোনো যদি করা হয় তাহলে আমি খুবই থ্যাঙ্কফুল হব যে এরকম যদি করতে পারি। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুমি বললে, কিন্তু সব কথাগুলোর সাথে খুব স্বাভাবিকভাবে একটা কথা চলে আসে, এই সব কিছুর জন্য নিজেকে ইনভলভ করার জন্য পড়াশোনার দরকার অনেক বেশি, অনেক সাহিত্য পড়তে হয়, অনেক একটা ভালো গ্রুমিং এর দরকার হয়। সো তুষি কি করে, পড়াশোনা সে কতটুকুন করে বা এই বিষয়ে কতটুকুন সময় দেয়? আমি ছোটবেলা থেকে অনেক বই পড়তাম। যখন ছোট ছিলাম আব্বু প্রত্যেকবার বইমেলা নিয়ে যেত। এখন আসলে হার্ড কপি পড়া আগের মতো হয় না, বাট আমি এখন ট্রাই করি, ফোনে হচ্ছে আমরা এখন চাইলে ফোনে বই পড়তে পারি। আমি যখন জ্যামে ট্যামে থাকি তখন বই পড়ি, আর এছাড়া সিনেমা দেখা হয় অনেক, আমি অনেক সিনেমা দেখি। আর আসলে ওই যে আমার যেটা মনে হয় যে অবশ্যই মানে তোমার হাতে কলমে শিক্ষার দরকার আছে, তুমি যদি জিনিসটাকে নিয়ে আরো ভালোভাবে শিখতে চাও, কিন্তু তার থেকেও বেশি ইচ্ছা হচ্ছে যে ইচ্ছা শক্তি, যেটা সবার আগে কাজ করে। রাইট, অনেক চমৎকার সব কথা শুনলাম, তোমার কথা শুনতেই ইচ্ছে করবে। আর এই মুহূর্তে সবাইকেই বলবো যে আইসক্রিম সবাই দেখুক, বাংলা সিনেমা দেখুক। অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এনটিভিকে স্পেশালি ধন্যবাদ আমাকে কল করার জন্য। ঠিক আছে, তোমাকে আইসক্রিমের শুভেচ্ছা, বিদায় নিচ্ছি। যেতে হবে, তবে একটি ঘোষণা সবার জন্য আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ এবং অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। আজকের মতো বিদায়, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।